জয় থাকতে হবে অন্তত এক সপ্তাহের পর্যবেক্ষণে। পুরো দমে এগিয়ে চলছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ। মার্চের মধ্যেই পিচ ও অ্যাথলেটিক্স ট্র্যাক তৈরির আশা। ডিসেম্বরের মধ্যে বসানো হবে সব চেয়ার। নির্বাচকের দায়িত্বটা সবসময়ই থ্যাঙ্কলেস জব, যেখানে ভালো দিকগুলো কেউই আলোচনা করে না। তাই তো টানা সমালোচনায় বিব্রত হতে চান না বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বললেন, দল নির্বাচনে সবসময়ই থেকেছেন স্বচ্ছ। বোর্ড চাইলে আবারও কাজ করতে চান এই পদে, না চাইলে বিসিবির যে কোনো ইউনিটেও কাজ করতে আগ্রহী নান্নু। থাকতে চান ক্রিকেটের সঙ্গেই। নানা ইস্যুতে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের সঙ্গে কথা বলেছেন মাহবুব রিমন। বিসিবির সঙ্গে শেষ হয়েছে এই দফায় চুক্তির মেয়াদ। নতুনভাবে নির্বাচকের দায়িত্ব পাবেন কিনা তা বলে দিবে সময়। তবে এরই মাঝে নানা ইস্যুতে দেশের ক্রিকেটের এখন টক অব দ্য টাউন মিনহাজুল আবেদিন নান্নু। আজ আমরা কথা বলবো তার সঙ্গে। নান্নু ভাই, 31 ডিসেম্বর আপনাদের মেয়াদ শেষ হলো, সব মিলিয়ে এই দফার কাজে সন্তুষ্ট কিনা? অবশ্যই, এখানে তো ক্রিকেটে আপনার আপস অ্যান্ড ডাউন থাকি, এটা সবাইকে মানতেই হবে। এবং ক্রিকেটে ধারাবাহিকভাবে কেউ বলতে পারবে না একটা গ্রাফে যাবে, এটা আপস অ্যান্ড ডাউন হবে, তো সমালোচনা হবে। পৃথিবীর সব জায়গায় কিন্তু নির্বাচকদের এটা থ্যাঙ্কসেস জব, কারণ এই জায়গায় কোনো জায়গায় অ্যাপ্রিসিয়েট করা হয় না। তো স্বাভাবিকভাবে আমরা নিই, তো আমরা যতটুকু কাজ করতে পেরেছি যথেষ্ট ভালোই করেছি। আলোচনা সমালোচনা হবেই, এটাকে কিভাবে নেন? আর এতে দল নির্বাচনে কোনো প্রভাব পড়ে কিনা? ক্রিকেটের সমালোচনা এটা স্বাভাবিক, এটা বাস্তবতা। সমালোচনায় কিন্তু আপনার সব কিছু পাবেন না, তো সুতরাং খেলোয়াড়দের মেন্টাল বুস্টআপের জন্য সবার সম্মিলিতভাবে একটা সাপোর্ট দরকার। ইনশাল্লাহ আশা করি ক্রিকেটটা ভালো দিকে যাবে এই নতুন বছর। অর্জনের দিকে যখন তাকান সব মিলিয়ে নিশ্চয়ই কিছুটা হলেও স্বস্তি খুঁজে পান। অবশ্যই কিছু কিছু পারফরমেন্স, ট্রায়াঙ্গুলার সিরিজ জিতে আপনার আয়ারল্যান্ডে, এগুলো কিন্তু অনেক 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 বড় অ্যাচিভমেন্ট। তো স্বাভাবিক এগুলো নিয়ে চিন্তা করি না, সবসময় আপনাকে চিন্তা করতে হবে আগামীকালকে আপনি কী করবেন। আপনার মেয়াদ শেষ হয়ে গেছে, সব কিছু মিলে হয়তো জানুয়ারি পর্যন্ত সাসপেন্ড করবেন। সেক্ষেত্রে মেয়াদ বাড়ানো বা দায়িত্ব, আপনি যেখানেই সুযোগ পান কাজ করতে আগ্রহী কিনা? ক্রিকেটের জন্য আমি কিন্তু খেলা ছাড়ার পর থেকেই ক্রিকেটের সাথেই আছি, এটার বাইরে কিন্তু কোনো কিছু করিনি। তো সুতরাং ক্রিকেটের জন্য যে কোনো জায়গায় বলবে ওখানে তো কাজ করা একটা স্বাভাবিক, এবং যতটুকু পারবো ক্রিকেটের সাথেই থাকা, যতদিন বেঁচে আছি ক্রিকেটের সাথেই থাকবো, এটা স্বাভাবিক। বিসিবি যদি চায় যে কোনো জায়গায় কাজ করতে আমরা রাজি আছি, এটা কোনো অসুবিধা নেই। আবার অনেকে দাবি করছেন তাদের ইচ্ছে করেই নাকি দলে ডাকেননি আপনি। দল নির্বাচনে সত্যি কি শতভাগ ফেয়ার ছিলেন? অবশ্যই আমাদের সিলেকশন প্যানেলের টার্ম যথেষ্ট ভালোভাবে কাজ করেছে। আমরা যথেষ্ট স্যাটিসফাইড। কোভিডের জন্য 2 বছর আমরা খুব পিছিয়ে গিয়েছি। আমাদের নির্বাচক প্যানেল যেভাবে কাজ করেছে যথেষ্ট চেষ্টা করেছে, এবং আশা করি আমরাও একটু বেস্ট উইশেস জানাই যে বাংলাদেশে আমরা যদি কাজ না করি অন্য কেউ করবে, কারণ ওদের জন্য বেস্ট উইশেস থাকবে ভালো কাজ করার জন্য। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, ধন্যবাদ। মিরপুরে বিসিএল এর ফাইনালের তৃতীয় দিনে মুখোমুখি হয়েছে দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল। এই মুহূর্তে স্টেডিয়ামে আছেন রিপোর্টার নিয়ন মোহাইমেন। সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। নিয়ন। মাকসুম, বাংলাদেশের ক্রিকেটের জন্য আরও একটা স্বপ্নময় দিন শেষ হলো। প্রথমেই বলতে হবে নিউজিল্যান্ডের কথা। এবাদত হোসেনের বোলিং, দুর্দান্ত এক বোলিং স্পেলে কিন্তু নিউজিল্যান্ডকে মোটামুটি কোণঠাসা করে ফেলেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে বাংলাদেশের টেস্টে যখন বাংলাদেশ ছড়ি ঘোরাচ্ছে, তখনই কিন্তু একই সময় বাংলাদেশের মাটিতেও আরও একটি খেলা চলছে। বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগ BCL এর ফাইনাল ম্যাচটি চলছে এই মুহূর্তে মিরপুরে, এবং সেখানেও কিন্তু আরও একটা মাইল ফলকের দিকে এগিয়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলের বিপক্ষে 387 রান করেছিলেন তাদের ব্যাটসম্যানরা। তারপরে কিন্তু আজ সেই ফাইনাল ম্যাচটির তৃতীয় দিন, এবং এই তৃতীয় দিনে এই মুহূর্তে মধ্যাঞ্চল ব্যাটিং করছে, এবং মধ্যাঞ্চলের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন, তিনি কিন্তু 180রও বেশি রানে এই মুহূর্তে ব্যাট করছেন, অর্থাৎ একটি ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন মোহাম্মদ মিঠুন। এই মুহূর্তে BCL এর কথা যদি বলতে হয়, BCL এ আরও একটি ডাবল সেঞ্চুরি এইবার হয়েছে, সেটা তৌহিদ হৃদয় পেয়েছিলেন, যিনিও ফাইনাল ম্যাচে খেলছেন। তিনি যদিও খেলছেন দক্ষিণাঞ্চলের হয়ে, তবে এই ফাইনাল ম্যাচের প্রথম ইনিংসে কিন্তু তৌহিদ হৃদয় 0 রানে আউট হয়ে গিয়েছেন। তো সেই জায়গা থেকে বলতে পারি যে মিঠুনের জন্য কিন্তু একটা দুর্দান্ত এখন সময় কাটাচ্ছেন তিনি। এই BCL এ তিনি ইতিমধ্যে একটি 150 শতাধিক রানের ইনিংস খেলেছেন। পরবর্তীতে তারই দলে সৌম্য সরকার আছেন। সৌম্য সরকার যদিও এই টেস্টটিতে, এই ম্যাচটিতে রান পাননি, তবে সৌম্য সরকারও কিন্তু এই BCL এখন পর্যন্ত 2টি সেঞ্চুরি করেছেন, এবং যার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে BPL-এও তিনি খুব ভালোভাবে আলোচনায় ছিলেন, এবং তাকে নিয়ে দলগুলোর মধ্যে একটু টানাটানিও হয়েছে। তো সব কিছু মিলে বলতেই পারি যে বাংলাদেশের ক্রিকেট কিন্তু বেশ ভালো একটা সময় কাটাচ্ছে। দীর্ঘ একটা সময় আমরা জানি যে T20 বিশ্বকাপ এবং বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের ক্রিকেট একটা অস্থিরতা চলছিল। সেই অস্থিরতা কাটিয়ে মাঠে
মাঠের ক্রিকেটে অনেকদিন ধরে মনোনিবেশ করতে পারছিলেন না ক্রিকেটাররা। তো সেই জায়গা থেকে এখন বলাই যায় যে বাংলাদেশের ক্রিকেট এই মুহূর্তে আবারও মাঠে ফিরে এসেছে। টেবিলের সেই লড়াই, টেবিলের কথাবার্তা, একে অপরের পাল্টা জবাব, সেগুলো থেকে এখন আবারও মাঠের ক্রিকেটাররা মনোযোগী হয়েছেন এবং সেই জায়গায় পারফরমেন্স কিন্তু দেখা যাচ্ছে। আমরা বারবারই কিছুদিন ধরে এটা নিয়ে আলোচনা করছিলাম যে বাংলাদেশের জাতীয় দল যখন খুব ভালো খেলছে, একই সঙ্গে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে যে ম্যাচগুলো হচ্ছে সেখানেও বেশ দুর্দান্ত কিছু ম্যাচ আমরা দেখেছি, দুর্দান্ত কিছু ইনিংস আমরা দেখেছি। উইকেট বিচার করলে এবারের উইকেট এবং কন্ডিশন নিয়েও বেশ খুশি ক্রিকেটাররা। মূলত দেখেছি যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যে ম্যাচগুলো হয়েছে সেখানে অনেক বেশি রান হয়েছে, অর্থাৎ ব্যাটসম্যানদের জন্য মোটামুটি ব্যাটিং প্যারাডাইস ছিল সেই উইকেটগুলো। একাধারে মিরপুরের উইকেট কিন্তু আবার স্বাভাবিকভাবে একটু স্লো এবং লো ছিল, বোলাররা এখান থেকে একটু সুবিধা নিয়েছিলেন। এই আগের বিসিএলের আগের যে ম্যাচগুলো হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি মিরপুরে খুব বেশি রান আসেনি, বোলাররাই ছড়ি ঘুরিয়েছেন। কিন্তু ফাইনাল ম্যাচে কিন্তু দেখছি উইকেট বেশ স্পোর্টিং। এখন পর্যন্ত সকালের কন্ডিশন যখন বোলাররা হাতে পেয়েছেন, একটু কুয়াশা ছিল, সেই ময়েশ্চারটা তারা কাজে লাগিয়েছেন, সেখানে বোলাররা খুব ভালো করেছেন। দুই দলেরই প্রথম ইনিংসে আসলে আমরা দেখেছিলাম যে প্রথম দিকে কিন্তু ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছে, বোলাররা খুব ভালো করেছে দুই দলের ক্ষেত্রেই। দুই দলে কিন্তু শুরুর দিকে উইকেট হারিয়েছিল, কিন্তু পরবর্তীতে যত সময় গিয়েছে উইকেট খুব ভালো হয়ে গিয়েছে ব্যাটসম্যানদের জন্য এবং ব্যাটসম্যানরা সেটার ফায়দা লুটেছেন। দুই দলেই, বিশেষ করে দক্ষিণাঞ্চলের কথা বলতে হবে, তাদের ওপেনিং জুটিতে পিনাক ঘোষ এবং আনামুল হক বিজয় 1.5 শতাধিক রানের একটা জুটি করেছিলেন। পরবর্তীতে জাকির সেঞ্চুরি করেছিলেন, ফরহাদ রেজা তাদের ক্যাপ্টেন, তিনিও একটি 70-এর মতো রান করেছিলেন। তো সব মিলিয়ে তারা 387 রানের একটি প্রথম ইনিংসে একটি লড়াকু ইনিংস অল আউট হয়ে গিয়ে আর পরে কিন্তু মধ্যাঞ্চল যখন ব্যাটিংয়ে আসে, মধ্যাঞ্চল কিন্তু খুব দ্রুত 4টি উইকেট হারিয়ে ফেলে। কিন্তু মোহাম্মদ মিঠুন ওপেনিংয়ে ছিলেন, তিনি দলের হাল ধরেন এবং পরবর্তীতে তার সঙ্গে ক্যাপ্টেন শুভাগত হোম যোগ দেন এবং দুজনে মিলে কিন্তু দলকে পুরোটা সময় টেনে নিয়ে আসেন। গতকাল সারাদিন তারা ব্যাটিং করেছেন। আজও মধ্যাহ্নভোজের একেবারে শেষ মুহূর্তে আসলে শুভাগত হোম আউট হয়ে যান, কিন্তু যাওয়ার আগে কিন্তু তিনি 116 রান করেছেন, অর্থাৎ একটি সেঞ্চুরি তুলে নিতে পেরেছেন। যে এরপরে মোহাম্মদ মিঠুন পরবর্তীতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো শুভাগত হোম যখন আউট হয়ে গিয়েছিলেন, মোহাম্মদ মিঠুনের রান 150-এর আশেপাশে ছিল। তো এরপরে মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে আসবার পরও মিঠুন একই রকম ছন্দে ব্যাটিং করছেন। এখন তার রান 180-র কিছুটা বেশি, অর্থাৎ আর কিছু রান প্রয়োজন আসলে তার সেই ডাবল সেঞ্চুরির যে ম্যাজিক ফিগার সেটার জন্য। এবং একই সঙ্গে মিরপুরের ক্রিকেট নিয়ে আসলে মিরপুর বেশ সরগরম এখন। বিপিএলের জন্য প্রায় ক্রিকেটাররা আসছেন, জাতীয় দলের অনেক ক্রিকেটার যারা নিউজিল্যান্ডে যাননি তারা আসছেন, তারা অনুশীলন করছেন। আমরা একাডেমি মাঠে দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদ অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করছিলেন। সেখানে নারী দল, বাংলাদেশের যারা নারী ক্রিকেটার আছেন তারাই অনুশীলন করছেন, কারণ তারা আগামী 8 তারিখ মালয়েশিয়ায় চলে যাবেন কমনওয়েলথ গেমসের বাছাই পর্ব ম্যাচ খেলবার জন্য। সেখানকে যাওয়ার আগে তারা আমাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে তাদের বেশ কিছু ম্যাচ রয়েছে এবং সেটা শেষ করে তারা বাংলাদেশে আসবার পর আবার কিন্তু তাদের বিশ্বকাপ আছে সামনে নিউজিল্যান্ডে। তো সব কিছু মিলে বাংলাদেশের ক্রিকেট এখন বেশ ব্যস্ততম সময় পার করছে এবং একই সঙ্গে বলতে হবে যে মাঠের পারফরমেন্সে ক্রিকেটাররাও কিন্তু খুব ভালো একটা সময় কাটাচ্ছে। তো সব কিছু মিলে মাকসুম এই ছিল মিরপুর থেকে এখন পর্যন্ত আমার কাছে সব শেষ। বিসিএল সহ ক্রিকেটের নানা বিষয়ে জানাতে আমাদের সঙ্গে মিরপুর স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার নিয়ন মোহাইমেন। মার্চের মধ্যে ফুটবল পিচ তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ। একই সময়ে প্রস্তুত হয়ে যাবে অ্যাথলেটিক্স ট্র্যাকও। তবে শেড, এলইডি স্ক্রিন ও ইলেকট্রোমেকানিক্যাল কাজগুলো শেষ হতে সময় লাগবে জুলাই পর্যন্ত। ডিসেম্বরের মধ্যেই চেয়ার বসানো সহ বাকি সব কাজ শেষ হয়ে যাবে বলে প্রত্যাশা করছেন প্রকল্প পরিচালক মোহাম্মদ সারোয়ার জাহান। এস.এম. ইকবালের রিপোর্ট। 2 মাসেরও বেশি সময় হলো শুরু হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ। 7টি প্রকল্পের মধ্যে একযোগে চলছে 5টি, বাকি 2টোর মধ্যে চেয়ার বসানোর টেন্ডার সম্পন্ন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফ্লাড লাইট সংযোজন টেন্ডারিং পর্যায়ে না গেলেও দ্রুতই সম্পন্ন হবে সেই প্রক্রিয়াও। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফুটবল পিচে। সামান্য বৃষ্টি হলেই যে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে সেখানে দিতে হচ্ছে বাড়তি গুরুত্ব। বিদেশি ফর্মুলা অবলম্বন করে তুলে ফেলা হয়েছে 14 ইঞ্চি পর্যন্ত মাটি। ইট খোয়া, বালি ও অন্যান্য সরঞ্জাম দিয়ে ভরাট করে চলছে আধুনিকায়নের চেষ্টা। মাঠ সংস্কারের পাশাপাশি দ্রুততার সঙ্গে শেষ করা হচ্ছে অ্যাথলেটিক্স ট্র্যাকের কাজ। নতুন টার্ফ বসানোর জন্য বাজেট বেড়েছে গেলবারের দ্বিগুণ। ইতোমধ্যে ক্রয়াদেশ সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। জানুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশে আসবে নতুন ট্র্যাক। মার্চেই বসানোর কাজ শেষ করার আশাবাদ প্রকল্প পরিচালকের। অ্যাথলেটিক্স ট্র্যাক যেটা হবে সেটা মালামাল শিপমেন্ট হয়ে গেছে, এটা জানুয়ারি 15 মধ্যে ঢাকা পৌঁছাবে আশা করি আমরা। হয়তো মার্চ নাগাদ এই কাজটা শেষ হবে। আর ফিল্ড ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, ফিল্ড ডেভেলপমেন্টের কাজের সাথে আবার অ্যাথলেটিক ট্র্যাকের
কাজটা রিলেটেড, তো ফিল্ড ডেভেলপমেন্ট কাজও এর মধ্যে শেষ হয়ে যাবে। মানে দুইটা প্যাকেজ আমাদের আশা করি মার্চের মধ্যে শেষ হয়ে যাবে। নতুন পরিকল্পনায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে যুক্ত করা হয়েছে ছাউনি। সময় সাপেক্ষ হলেও জুলাই নাগাদ শেড লাগানোর কাজ শেষ করতে চায় এনএসসি। এছাড়াও প্রেস বক্স, এলইডি স্ক্রিন ও ইলেকট্রোমেকানিক্যাল কাজগুলো এই সময়ের মধ্যেই সম্পন্ন করার পরিকল্পনা জাতীয় ক্রীড়া পরিষদের। বড় যেটা সময় লাগবে সেটা হচ্ছে আমাদের শেডে, জুন জুলাই চলে যাবে এটা। আর একটা হচ্ছে এলইডি স্ক্রিন, বিলবোর্ড, ইলেকট্রোমেকানিক, এইটাও শেষের দিকে হবে, কারণ এখন কাজ করা যাবে না। আর একটা হচ্ছে মিসসেলেনিয়াস রিপেয়ার একটা আছে, বিভিন্ন ছোট ছোট কম্পোনেন্ট মিলে, এটাও একই সময় হয়তো সেপ্টেম্বর অক্টোবর নাগাদ চেয়ারগুলি আসার আগে এগুলো শেষ হয়ে যাবে। চেয়ার বসানোর জন্য নতুন কাঠামো পাচ্ছে গ্যালারি। আর শেড নির্মাণ শেষ হলে মাঠের আলোক প্রতিফলন সক্ষমতা পর্যালোচনা সাপেক্ষে বসানো হবে ফ্লাডলাইট। সেক্ষেত্রে বাড়ার সম্ভাবনা আছে পিলারের সংখ্যা। সব মিলিয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশাবাদ ঠিকাদারি প্রতিষ্ঠানের। মাঠ উন্নয়নের কাজ চলতেছে, প্লাস গ্যালারিটা আমাদের নতুন করে আবার এটার সংস্কার করা হচ্ছে, যে এটার মান গত পূর্বে যে কাজ করা ছিল তো মানসম্পন্নভাবে করা ছিল না। আমরা মার্চ এপ্রিলের ভিতরে আমাদের কাজটা শেষ করতে হবে এবং আমরা ওই গতিতেই কাজ করতেছি যে মার্চ এপ্রিলের ভিতরে শেষ করার চেষ্টা করব। 2022-এর ডিসেম্বরে শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার। 7টি প্রকল্পের মধ্যে বর্তমানে চালু আছে 5টি। এরপর হবে লাইটিং এবং চেয়ার বসানোর কাজ। কোনো প্রতিবন্ধকতা ছাড়া সবকিছু শেষ হলে নতুন বছরে ঐতিহ্যবাহী এই স্থাপনাটি যে দৃষ্টিনন্দন এক রূপ লাভ করবে তার প্রত্যাশা রাখাই যায়। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। নতুন বছরে কক্সবাজারে কমপ্লায়েন্স একাডেমির কাজ শুরু করতে চায় বাফুফে। আনুষঙ্গিক সব প্রক্রিয়া শেষ করে জমি ছাড়পত্রের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই অর্থের জন্য ফিফার কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানব। বেশ বড়সড় চ্যালেঞ্জ নিয়ে গেল বছর কমলাপুরে এলিট একাডেমি চালু করে বাফুফে। পাশাপাশি একটি কমপ্লায়েন্স একাডেমির জন্য পরিকল্পনাও হাতে নেয় ফেডারেশন। বছর ঘুরে গতি এসেছে সেই কার্যক্রমে, এগিয়েছে সম্ভাবনা। কক্সবাজার কেন্দ্রিক ওই একাডেমির জন্য ভিজিবল স্টাডি সম্পন্ন করে বাফুফে বর্তমানে আছে জমি অধিগ্রহণ পর্যায়ে। এজন্য সংশ্লিষ্ট দপ্তর ঘুরে ফাইল চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে মন্ত্রণালয়ে। সেই ছাড়পত্র হাতে আসলেই অর্থের জন্য ফিফার কাছে আবেদন করবে ফেডারেশন। প্লেয়ারদের থাকা, তারপরে খেলাধুলা, জিম, এভরিথিং, সুইমিং পুল সব কিছু থাকবে। একদম সোজা বলতে পারেন যে একটা কমপ্লায়েন্স একাডেমি। যে জায়গাটা ডিসি সাহেব যেটা সিলেক্ট করেছেন সেটা ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, ভূমি মন্ত্রণালয় থেকে পরিবেশে গেছে, পরিবেশ থেকে আবার ডিসি অফিসে ফেরত গেছে। আমরা কিন্তু এটার পিছনে লেগে আছি। আমাদের জায়গাটা পেয়ে গেলেই আমরা ফিফার টাকা ছাড়াবো। জায়গা পাওয়ার পরে আমরা খুব দ্রুত, আমি মনে করি 2-3 মাসের মধ্যে আমরা কাজ শুরু করে দিতে পারবো। এদিকে নতুন বছরে বাড়ছে কমলাপুর একাডেমির পরিধি। চলতি মাসেই দেশজুড়ে আবারও শুরু হবে প্রতিভা অন্বেষণ। এবার অনূর্ধ্ব 15 পর্যায় থেকে ট্যালেন্ট বের করে একাডেমিক কাঠামোয় আনার পরিকল্পনা হাতে নিয়েছে ডেভেলপমেন্ট কমিটি। এবার আমরা আরও কিছু বেশি ছেলে নিতে চেষ্টা করব। আন্ডার 15 আমরা কিছু ছেলে এবার হান্ট করব সারা বাংলাদেশ থেকে। এবার যে অনেকগুলো টুর্নামেন্ট হচ্ছে, পাইওনিয়ার থেকে আমরা কিছু কালেক্ট করার চেষ্টা করব। আমাদের যে টিমটা আছে সেই টিম দিয়ে আমরা চেষ্টা করব সারা বাংলাদেশ থেকেই ট্যালেন্ট হান্ট করার জন্য, এবং এদেরকে দিয়ে যেন আমরা আগামীতে ভালো করতে পারি। এছাড়াও বছর জুড়ে নেওয়া পরিকল্পনার মধ্যে আছে নারী ফুটবল উন্নয়ন। পাশাপাশি পূর্বাঞ্চলে ফুটবলের জন্য একটি ডেডিকেটেড স্টেডিয়াম নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে চলছে দেন দরবার। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে বাফুফের অনূর্ধ্ব 16 পর্যায়ে ট্যালেন্ট হান্ট কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কমলাপুর স্টেডিয়ামে আছেন রিপোর্টার মেহেদি নাইম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাইম। মাকসুম, আজ থেকে কিন্তু শুরু হলো অনূর্ধ্ব 16 তৃণমূল পর্যায়ে যে প্লেয়াররা আছেন সারা দেশে তাদের প্রতিভা বাছাই কার্যক্রম। আজকে সকাল থেকে কিন্তু কমলাপুর স্টেডিয়ামে ছিলেন সারা দেশ থেকে আসা 16 জন ফুটবলার। স্পেশালি আজকে চট্টগ্রাম বিভাগের ট্যালেন্ট হান্ট ছিল 4, 5, 6 এই 3 দিন চট্টগ্রাম বিভাগের 16 জন ফুটবলার থেকে 5 জন কিংবা 6 জন ফুটবলার বাছাই কার্যক্রম কিন্তু করা হবে। সকাল থেকে আসলে এই চট্টগ্রাম আমরা জানি যে অনেক ফুটবলের একটা আতুর ঘর। এখান থেকে জাতীয় দলের অনেক প্লেয়ার প্রতি বছরই আসে। তাদেরকে কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন আমাদের বাফুফের যেই
এলিট একাডেমির কোচ আছেন তারা পলেস মলি ছিলেন সকাল থেকেই, কাজী সালাউদ্দিন ছিলেন, ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতার রহমান মানিক ভুঁইয়া ছিলেন, তারা কিন্তু আসলে দেখেছেন যে এই ফুটবলাররা কেমন। আগামী কয়েকদিন অর্থাৎ এই মাস জুড়ে কিন্তু এই প্রতিভা অন্বেষণ কার্যক্রমটা চলবে এবং সারা বাংলাদেশ থেকে প্রায় 100 জন ফুটবলার আসবে এই ক্যাম্পে এবং 100 জন থেকে ফাইনালি 25 জনকে নেওয়া হবে ভবিষ্যৎ বাংলাদেশের বয়সভিত্তিক যে ফুটবল টুর্নামেন্টগুলো আছে সেগুলোতে খেলার জন্য। মাকসুম, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই মাকসুম, আমাদের যে বয়সভিত্তিক ফুটবলাররা তারা কিন্তু অনেক প্রতিভাবান হয়, কিন্তু তারা কিন্তু সঠিক নার্সিং এবং পরিচর্যার অভাবে কিন্তু তারা ঝরে যায়। আপনি জানেন যে এর আগেও কিন্তু 2016 সালে সিলেটে একটা একাডেমি করা হয়েছিল, 2018 শেষে আমরা একটা বেড়াইদি একাডেমি দেখেছিলাম, যেগুলো কিন্তু বছর না ঘুরতেই কিন্তু সেই একাডেমিগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু বাফুফে কিন্তু এবার প্রতিজ্ঞাবদ্ধ যে বাফুফে যে একাডেমিটা, এলিট একাডেমিটা গড়েছেন এই কমলাপুর স্টেডিয়ামে, সেটা কিন্তু তারা দীর্ঘ মেয়াদে চালু রাখার একটা প্রতিজ্ঞা নিয়েছেন এবং সেই প্রতিজ্ঞার অংশ হিসেবে কিন্তু এই অনূর্ধ্ব 16 যে একটা ট্যালেন্ট হান্ট কার্যক্রম এবং অনূর্ধ্ব 16 ফুটবলারদের নিয়ে একটা ক্যাম্প করার যেই একটা উদ্যোগ, সেটা কিন্তু বাস্তবায়নের জন্যই এই আসলে ট্যালেন্ট হান্টটা করা হয়েছে। মাকসুম, আপনাকে আরেকটা জিনিস জানিয়ে দিচ্ছি মাকসুম, যে এই যে টুর্নামেন্ট থেকে 100 জন নেওয়া হবে এবং 100 জন থেকে ফাইনালি 25 জনকে বাছাই করা হবে, তাদের নিয়ে কি করা হবে? তাদেরকে হচ্ছে গিয়ে আগামী বছর যে সাফ অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপ আছে সেখানে আসলে খেলানো হবে এবং তারপরই এএফসি চ্যাম্পিয়নশিপ আছে অনূর্ধ্ব 17, তারা কিন্তু এখানে খেলার সুযোগ পাবে। অর্থাৎ এই ফুটবলাররা কিন্তু আন্তর্জাতিক মঞ্চে, বড় মঞ্চে খেলার সুযোগ পাচ্ছে এবং এটা কিন্তু নিঃসন্দেহে একটা বড় ধরনের সাফল্য বলবো আমি ফুটবলারদের জন্য। কারণ তারা একদম তৃণমূলের ফুটবলার, তারা এতটা লাইমলাইট পায় না, কিন্তু তারা যদি ভালো খেলে তাহলে কিন্তু আমরা দেখেছি রিসেন্টলি অনূর্ধ্ব 19 যে ফুটবল হয়েছে নারীদের, সেখানে কিন্তু অনেক নারী ফুটবলার লাইমলাইটে চলে এসেছেন, সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এবং আজকে কিন্তু মারিয়া মান্নাদের সবাই চেনে দেশের মানুষ। সেই সুযোগ কিন্তু থাকছে এই ফুটবলারদের ভালো করার জন্য। শুধু তাই নয় মাকসুম, আপনি জানেন যে এএফসি যেই কোচিং একটা বরাদ্দ থাকে, সেই কোচিং এর টাকাটা কিন্তু এবছর কমে গেছে। সেই কমে যাওয়ার কারণে কিন্তু আসলে অনেক কোচ কিন্তু এই বছর থেকে বাফুফের থাকছে না। সেটা কিন্তু বাফুফের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে যে কম কোচ নিয়ে আসলে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতাগুলো কেমন করা যায়। তো আগামী 1 মাস এই ট্যালেন্ট হান্ট কার্যক্রমগুলো ভালো মতো করবে বাফুফে এবং সেখান থেকে অনেক ভালো ফুটবলার আসবে এবং আমাদের দেশের পাইপলাইন সমৃদ্ধ হবে, সেই প্রত্যাশাই করছি আমি। কমলাপুর স্টেডিয়াম থেকে আমি নাইম এই সব কিছু জানিয়ে দিলাম আপনাকে। মাকসুম, ফিরছি আপনার কাছে স্টুডিওতে। বাফুফের ট্যালেন্ট হান্ট কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার মেহেদি নাইম। করোনা আক্রান্ত হয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফরওয়ার্ড রোনালদো। বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, এই থেকে রক্ষা পাচ্ছেন না ক্রীড়াঙ্গনের তারকারাও। আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি সহ পিএসজির 4 ফুটবলারের করোনায় আক্রান্ত হওয়ার খবরে রেশ কাটতে না কাটতেই এলো রোনালদোর আক্রান্ত হওয়ার খবর। নিশ্চিত করেছে তার ক্লাব ক্রুজেইরো। গেল ডিসেম্বরে একটি বিনিয়োগ ব্যাংকের সহায়তায় এই ক্লাবটির মালিকানা কিনে নিয়েছিলেন তিনি। রোনালদোর মাঝে করোনার হালকা লক্ষণ রয়েছে। ক্রুজেইরোর 101তম প্রতিষ্ঠাবার্ষিকীতে থাকার কথা ছিল 2002 সালের ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকার, কিন্তু আইসোলেশনে থাকার কারণে যেতে পারেননি তিনি। আবারও দেশের খবরে ফিরব। জাতীয় অ্যাথলেটিক্স প্রসঙ্গ। সোমবার শুরু হয়েছে শহীদ শেখ কামাল 45তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। প্রথম দিনেই হয়েছে নতুন 2টি জাতীয় রেকর্ড। দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রবাসী অ্যাথলিট ইমরানুর রহমান ও দ্রুততম মানবী হয়েছেন বিকেএসপির সুমাইয়া দেওয়ান। হাই জাম্পে রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর উম্মে হাফসা রুমকি। মানিকগঞ্জের মেয়ে সুমাইয়া দেওয়ান বাবাকে হারিয়েছেন মাত্র 1.5 বছর হলো। বাবার স্বপ্ন ছিল একদিন বড় মাপের অ্যাথলিট হবে মেয়ে, সে পথেই হাঁটছেন সুমাইয়া। এবার 45তম জাতীয় অ্যাথলেটিক্সে 100 মিটার স্প্রিন্টে বিকেএসপির হয়ে লড়ে স্বর্ণ জিতেছেন 17 বছর বয়সী এই অ্যাথলিট। এমন খুশির মুহূর্তে তাই বাবাকে মনে করে আবেগ আপ্লুত হয়ে পড়েন সুমাইয়া। ধরে রাখতে পারেননি চোখের জল। আশা করেছিলাম যে এরকম কিছু একটা হবে, তো মনে কনফিডেন্স ছিল যে আমি পারবো। আমি চ্যাম্পিয়ন হয়ে খুব ভালো লাগতেছে। আমার বাবা থাকলে। জাতীয় অ্যাথলেটিক্সে এদিন 22 বছরের রেকর্ড ভেঙেছেন যুক্তরাজ্য বংশোদ্ভূত প্রবাসী অ্যাথলিট ইমরানুর রহমান। পুরুষদের 100 মিটার স্প্রিন্টে বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে ট্র্যাকে নেমে ইলেকট্রনিক টাইমিংয়ে 10.50 সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছেন তিনি। জিতেছেন স্বর্ণ। এর আগের রেকর্ডটি ছিল 1999 সালে প্রয়াত মাহবুব আলমের। নতুন এই কীর্তি গড়ে উচ্ছ্বসিত প্রবাসী এই স্প্রিন্টার। ফেডারেশনও করছে তাকে নিয়ে নতুন পরিকল্পনা। আমি ট্রাই করছি, বিনতাম কনফিডেন্ট আসলাম। আশা করি বাংলাদেশ লাগি ইন দ্য ফিউচার আমি
লক্ষ্যে চূড়ান্ত করার। ইমরান এর যে নর্মাল যে রেকর্ডটা টাইমিংটা সেটা আমাদের সাফে স্বর্ণ পদকের চেয়েও ভালো। আগামী দিন বাংলাদেশের হয়ে বাইরের যে কম্পিটিশনগুলি আসবে, বিশেষ করে সাউথ এশিয়ান এবং এশিয়ান লেভেলে আমরা খুবই সম্ভাবনাময় দেখছি তাকে দিয়ে। এদিন হাই জাম্পে নারী ইভেন্টে 1.71 মিটার লাফিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর উম্মে হাফসা রুমকি। প্রথম দিন শেষে 6টি স্বর্ণ, 6টি রৌপ্য ও 3টি ব্রোঞ্জ জিতে পদক তালিকার শীর্ষে আছে বাংলাদেশ নৌবাহিনী। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। ট্র্যাক পাননি পর্যাপ্ত অনুশীলনের সুযোগ, আর তাই জাতীয় অ্যাথলেটিক্সে এমন ব্যর্থতা জানালেন সম্প্রতি নিষেধাজ্ঞা কাটিয়ে ট্র্যাকে ফেরা বাংলাদেশ নৌবাহিনীর ইসমাইল হোসেন। আর দ্রুততম মানবীর মুকুট হারানো শিরিন আক্তার ব্যর্থতাকে পুঁজি করে এগিয়ে যেতে চান সামনে। নিষেধাজ্ঞা কাটিয়ে ট্র্যাকে ফিরেছেন ঠিকই, কিন্তু ফেরাটা স্মরণীয় করে রাখতে পারলেন না দেশসেরা দ্রুততম মানব ইসমাইল হোসেন। এবারের জাতীয় অ্যাথলেটিক্সে 100 মিটার স্প্রিন্টে স্বর্ণ তো দূরে থাক, রৌপ্যও জোটেনি। 10.69 সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ইসমাইল। দ্রুততম মানব হওয়ার খেতাবটা হাতছাড়া হলেও 4x100 মিটার রিলেতে স্বর্ণ জিতেছেন ইসমাইল। যদিও নিজের পারফরমেন্স নিয়ে একেবারেই সন্তুষ্ট নন নৌবাহিনীর হয়ে প্রতিনিধিত্ব করা এই অ্যাথলেট। জানালেন ব্যর্থতার কারণ। ও ইউরোপিয়ান কালচারে বড় হয়েছে, আর ওর ট্রেনিংটাও ছিল ইউরোপিয়ান কালচারে আধুনিক সায়েন্টিফিকলি ওর ট্রেনিং ছিল। তো আমরা বাংলাদেশের যে প্রেক্ষাপট, আমরা মাঠ পাই না, জিম পাই না। লাস্ট আমরা 1 মাস এই ট্র্যাক পাই নাই, তো যে কারণে আমরা ঘাসের মাঠে প্র্যাকটিস করা লাগছে। তো ঘাসের মাঠে প্র্যাকটিস করে 100 মিটার স্প্রিন্ট খেলা যায় না। জাতীয় অ্যাথলেটিক্স ও জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্স মিলিয়ে টানা 11 বার দ্রুততম মানবী হয়ে একাই রাজত্ব করছিলেন নৌবাহিনীর শিরিন আক্তার। এবার বিকেএসপির সুমাইয়ার কাছে পরাজিত হয়েছেন শিরিন, হারিয়েছেন রাজত্ব। 12.36 সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রৌপ্য। যদিও মুকুট হারিয়েও শিরিনের নেই কোনো আক্ষেপ, বরং ব্যর্থতা থেকেই খুঁজছেন অনুপ্রেরণা। অনেক সাধুবাদ জানাই যারা ফার্স্ট হয়েছে, তাদেরকে কনগ্রাচুলেশন। আমি চেষ্টা করব আমার নিজের বেস্ট পারফরমেন্সটা করার, কারণ হচ্ছে আমি জানি আমি যেটুকু রিকভার করেছি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাতে চাই। 100 মিটার স্প্রিন্ট ছাড়াও 4x100 মিটার রিলেতে অংশ নেন শিরিন। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। মোবাইলে গেম খেলে লাখ লাখ টাকা জেতার সুযোগ শুনতে অবাক লাগলেও তা এখন বাস্তব বাংলাদেশেও। প্রথমবারের মতো বিশ্বের জনপ্রিয় মোবাইল গেমিং প্রতিযোগিতা এরিনা অফ ভেলোরের ঢাকা পর্বের ফাইনাল রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি গেমারদের জন্য 25 লাখ টাকার প্রাইজ মানি জেতার সুযোগ করে দিয়েছে এই চ্যাম্পিয়নশিপ। করোনাকালীন সময়ে স্কুল কলেজ বন্ধ ছিল প্রায় 1.5 বছর। সে সময় মোবাইল ফোনে গেম খেলা ছিল ঘরে ঘরের স্বাভাবিক চিত্র। বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের গেমের প্রতি নেশা অভিভাবকদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে সময় বদলেছে। একসময় চিন্তার কারণ গেমের প্রতি আগ্রহ এখন তাদের জন্য গর্বের কারণ হতে পারে, কারণ এই গেম খেলেই যে এখন লাখ লাখ টাকা পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে ই স্পোর্টস, যে ধারাবাহিকতায় বিশ্বের জনপ্রিয় ই স্পোর্টস টুর্নামেন্ট প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশে। ই স্পোর্টসের জনপ্রিয়তা এখন বিশ্বজুড়ে। পার্শ্ববর্তী দেশ ভারতেও এর রয়েছে বড় বাজার, যেখানে এখন আয়োজন করা হয় ই স্পোর্টস প্রিমিয়ার লিগও। এ যাত্রায় আর পিছিয়ে নেই বাংলাদেশও। এখনকার তরুণদের এর প্রতি ব্যাপক আগ্রহ আছে আগে থেকেই। পাবজি, ফ্রি ফায়ার, ক্ল্যাশ অফ ক্ল্যান এখন সবার কাছেই বেশ পরিচিত। আয়োজনের পুরোটা জুড়েই ই স্পোর্টস প্রেমীদের ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। শপিং মলের চারপাশে সবার চোখ ডিজিটাল জায়ান্ট স্ক্রিনে। 2 দলের গেমিং লড়াই যে দেখানো হচ্ছে সেখানেই ছিল ধারাভাষ্যও, যাদের চমৎকার উপস্থাপনা এই প্রতিযোগিতায় যোগ করে বাড়তি উত্তেজনা। প্রতিযোগীদের অনুপ্রাণিত করতে ফাইনালে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় সব তারকারা। প্রথমবারের মতো এমন আয়োজনে অংশগ্রহণকারীরা বেশ খুশি হলেও দাবি জানালেন পৃষ্ঠপোষকতার। স্পোর্টসের যারা খেলে তাদেরকে প্লেয়ার ধরে না, তো এই রিকগনিশনগুলো যদি আমরা গভর্নমেন্টের থেকে পাই, যে ই স্পোর্টস একটা আলাদা অ্যাসোসিয়েশন হয় বা একটা রেগুলেশনের ভিতরে আসে, তাহলে কোম্পানিগুলো দেখা গেছে আরও আগ্রহী হবে আমাদের দেশে সরাসরি টুর্নামেন্টগুলো হোস্ট করার জন্য। আমাদের বিভিন্ন স্পন্সর দরকার, লাইক যদি সরকারি পৃষ্ঠপোষকতা যদি আসে তাহলে আরও ভালো হয়। আর
বাইরে থেকে আমাদের স্পন্সর যদি ব্যবস্থা করা যেত তাহলে আরো ভালো হতো। টুর্নামেন্টে অংশ নেয় সারা দেশের 128টি দল। অনলাইন কোয়ালিফায়ারের পর ফাইনালে ঢাকা পর্বে অংশ নিয়েছিল 8টি দল, যেখানে ফাইনালে রে ক্রিমসনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইয়োরো জুয়া। তবে এখনই শেষ হচ্ছে না আয়োজন। জেলা পর্যায়ের চূড়ান্ত বিজয়ীদের নিয়ে আগামী 21 জানুয়ারি রাজধানীতে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল, যেখানে বিজয়ীরা পাবে 25 লাখ টাকার প্রাইজ মানি। মাসুম রাব্বি, সময় সংবাদ। শেরপুরে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের খামারপাড়া গ্রামের ফাঁকা কৃষি জমিতে এই খেলার আয়োজন করা হয়। প্রতি বছর শীত মৌসুমে ধান কাটা শেষে মাঠ যখন খালি থাকে, তখন গ্রামগঞ্জের খেটে খাওয়া মানুষ সারা বছরের ক্লান্তিকে দূর করতে নানা রকম ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করে থাকে। তবে পাকুড়িয়ায় এবারই প্রথম হয়েছে এমন জমকালো আয়োজন। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে সকাল থেকে ভিড় করেন নানা বয়সী মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে নানা রঙের ঘোড়া নিয়ে অংশ নেন প্রতিযোগীরা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই ছিল খেলার সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।